তো এই পর্যন্ত হচ্ছে আমাদের কোডিংটা দেয়া ছিল, লাস্ট পর্যন্ত আমরা এখানে দেখতে পারছিলাম। এখন আসি যে আমাদের যে প্রোগ্রামগুলো হবে, তোমরা হচ্ছে এখানে কিছু প্রবলেম ফেস করছিলাম। আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু অপারেশনও দেখছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগ বা মডুলাস, সবকিছুই আপাতত আমাদের এখন হাতের নাগালের মধ্যে, যে আমরা মোটামুটি সবকিছুই পারবো। তো এখন আমরা কিছু ইকুয়েশন দেখে আসি। ওকে, যে ইকুয়েশন গুলো হচ্ছে আমাদের কিভাবে সলভ করতে হয়, বা ইকুয়েশন থাকলে কিভাবে আমরা সলভ করব, একটু হায়ার লেভেলে যাব আর কি। তো হায়ার লেভেলে যাওয়ার জন্য প্রথমত আমরা হচ্ছে একটা ইকুয়েশন বিল্ড করে নেই। নর্মাল ইকুয়েশন নেব, খুব হায়ার লেভেলের যে ইকুয়েশন সেরকম না। স্যার হ্যাঁ, বলে ফেলো। স্যার গতকালের স্যার প্রবলেমটা। গতকালকের প্রবলেম ওগুলো হচ্ছে আমরা যখন আমাদের চ্যাপ্টার শেষ হবে, তারপরে তোমাদের যে হোমওয়ার্কস গুলো দেওয়া আছে সেইগুলো যখন আমি নিব, সেই সময় আমরা সলভ গুলো করবো। ওকে, কারণ ওগুলো হচ্ছে আহামরি খুব বড় কিছু তোমাদের দেওয়া হচ্ছে না আপাতত। তো সেগুলো নিয়ে তোমাদের একটু হচ্ছে মানে চিন্তা করতে হবে, তারপরে হচ্ছে বসায় দিবে। সমস্যা নেই, আমরা আপাতত আগে ইকুয়েশন গুলো দেখি, নর্মাল কয়েকটা ইকুয়েশন সলভ করবো, তো সেই জন্য আর কি। ঠিক আছে। আর আমার পিসিটা হচ্ছে অনেক স্লো, অনেক বেশি সফটওয়্যার ইনস্টল, তো একটু হচ্ছে সময় লাগবে। তো সেইগুলো নিয়ে আমরা আগাবো, কারণ সবকিছু ম্যানেজ করে তো আমাদের চলতে হবে। তো আমরা এগুলো সেভাবে ম্যানেজ করবো আর কি। তো ফার্স্টে আমরা হচ্ছে লিখি সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা চাচ্ছি যে এই ভ্যালুটা আসলে কত, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটাই সলভ করে দিই। সো এটাকে যদি আমাদের প্রথমত নিয়ে যেতে হয়, ট্রান্সফার করতে হয়, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা রেজাল্টটা ক্যালকুলেট করবো। অ্যাকচুয়াল কাজ কি আমাদের? রেজাল্ট ক্যালকুলেশন। সো তোমাদের হাতে যদি আমি এই ইকুয়েশনটা দিয়ে দিই আর কি, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবা? তখন হচ্ছে উপরে প্রথমে 3×20=60 যোগ হচ্ছে 10, 60 আর 10 70, 70কে হচ্ছে 10 দিয়ে ভাগ দিয়ে তুমি বলে দিতে পারো যে রেজাল্ট ইকুয়াল 7। ওকে, তার মানে উপরে হচ্ছে 3×20=60 যোগ 10 70, 70কে তুমি হচ্ছে 10 দিয়ে ভাগ করে ফলাফল বলে দিলা হচ্ছে 7। সো এই কাজটাই হচ্ছে আমরা কম্পিউটারের কাছে পাঠিয়ে দিব। কম্পিউটারের কাছে পাঠিয়ে দিলে তার রেজাল্ট অ্যাকচুয়ালি কত দিতে হবে? 7 রেজাল্ট দিতে হবে। সো এটাই হচ্ছে আমাদেরকে এখন কম্পিউটারাইজড করার ক্ষেত্রে আসতেছে, যে কম্পিউটারাইজড করব কিভাবে, মানে হচ্ছে প্রোগ্রামে সেট দিব কিভাবে। তো প্রোগ্রামে যদি সেট দিতে চাই, তাহলে ফার্স্টলি আমাদের যেটা দরকার হচ্ছে যে প্রায়োরিটি, কার প্রায়োরিটি সবচাইতে বেশি। প্রথমে তোমাদের যদি বলা হতো, তাহলে তোমরা এক যে হিউম্যান, মানে একজন ব্যক্তি হিসাবে তুমি কি করতা? আমি যেভাবে হিসাব করলাম তোমরা সেভাবেই হিসাব করতা। সেটা হচ্ছে প্রথমে 20-এর সাথে 3কে গুণ করে দিতা, তারপরে যোগ করতে হচ্ছে 10। এখন হচ্ছে আমাদের হাতে আছে সেই প্রায়োরিটি অপশন। তো আমরা কিভাবে কাজগুলো করি? প্রথমে আমরা কাজ করব 20 ইন্টু 3, তার মানে 3×20=60। প্রথমে হচ্ছে 20-এর সাথে 3কে তোমরা গুণ দিতা, দিয়ে আমরা যদি একে ব্র্যাকেটের মধ্যে আটকায় দিই, ব্র্যাকেটের মধ্যে আটকায় দিলাম, দেওয়ার পরে কি কাজ করতা? এই দুটো যখন গুণ হয়ে যেত, সো হচ্ছে একটা সিকোয়েন্স মেইনটেইন করার জন্য এখন আমাদের প্রয়োজন কি? 10-এর সাথে যোগ করে দেওয়া। সো হচ্ছে প্রথমে 3-এর সাথে 20কে গুণ দিলাম, তারপরে হচ্ছে 10-এর সাথে ভ্যালুটাকে যোগ দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করতাম? এখন হচ্ছে এটাকেও আলাদা করে ফেললাম, কারণ আমাদের এইটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা ভাগ দিতাম কত দ্বারা? এই নিচের 10 দ্বারা। সো এখন হচ্ছে আমরা এই নিচের 10 দ্বারা ভাগ করে দিই, ডিভাইডেড বাই 10। তার মানে কি? এখন হচ্ছে
প্রথমে 20 কে 3 দ্বারা গুণ দিলাম, যদি আমরা এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকায় দিই তার মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে প্রথমে 20 গুণন 3, তারপরে 10 এর সাথে আবার যোগ দিলাম, যোগ দিয়ে এই সেকশনের কাজ কমপ্লিট হয়ে 70 হয়ে গেল। এখন কি কাজ? 10 দ্বারা হচ্ছে ফাইনালি ভাগ করে দেওয়া। সো এটাকেও আমরা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। তার মানে কি দাঁড়ালো? যে আমরা হচ্ছে একের পর এক সিকোয়েন্সিয়ালি কোন ভ্যালুর পরে আসলে কোন ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করব। সো যেহেতু হচ্ছে ক্যালকুলেশন একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে, সো সেই হিসাবে আমাদের এখন ফাইনালি যে আউটপুটটা আসবে এটাকে আমরা কম্পিউটারাইজ সিস্টেমে নিয়ে যেতে চাচ্ছি। সো এখন হচ্ছে এটা হচ্ছে ক্রস, মানে আমাদের তো হচ্ছে গুণ যদি করতে হয়, আমরা প্রিভিয়াস যেতে দেখে আসছি সেখানে হচ্ছে স্টার সাইন দিতে হয়, তো আমরা গুণ করে দিলাম স্টার সাইন দ্বারা। তার মানে এখন আমাদের যদি ফলাফলটা ক্যালকুলেট করতে হয় তাহলে ফলাফলটা ক্যালকুলেট করব কিভাবে, এই কনসেপ্টে আসবো। এখন কথা হলো যে এখানে 10 আছে, এখানে তো 10 না থেকে অন্য কোনো ভ্যালু থাকতে পারতো, এ বি সি ডি বা হচ্ছে 20 50 60 70 যে কোনো একটা ভ্যালু থাকতে পারতো। আবার এই 20 এর পরিবর্তে 10 9 8 যে কোনো একটা ভ্যালু থাকতে পারতো। এই 3 এর পরিবর্তে থাকতে পারতো হচ্ছে 4 5 10 যে কোনো কিছু একটা। এই 10 এর পরিবর্তেও থাকতে পারতো যে কোনো ভ্যালু। সো এখন হচ্ছে দেখো এখানে কিন্তু আমরা নরমালি কি নিয়ে কাজ করতেছি, আমরা নরমালি কাজ করতেছি হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে। তো যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছি, তো এইগুলোকে কিন্তু আমরা ভ্যারিয়েবলের মধ্যে ট্রান্সফার করতে পারি। এই সিস্টেমটাকে যদি আমরা এভাবে লিখি, রেজাল্ট ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট 10 এর পরিবর্তে আমরা লিখলাম a প্লাস 20 এর পরিবর্তে আমরা লিখলাম b মাল্টিপ্লাইড 3 এর পরিবর্তে আমরা লিখলাম c ক্লোজিং ডিভাইডেড বাই 10 এর পরিবর্তে আমরা লিখলাম হচ্ছে d। সো এখন দেখো বিষয়টা কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, যদি কম্পিউটারের প্রোগ্রামের ক্ষেত্রে আমরা লিখতে যাই তাহলে বোঝা যাচ্ছে কি। এখন তোমাকে যদি বলা হয় তাহলে আসলে তুমি কি করবা, এখানে a ইকুয়াল বলবা যে a ইকুয়াল হচ্ছে 10, b ইকুয়াল হচ্ছে 20, c ইকুয়াল 3, d ইকুয়াল 10। তার মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, a এর পরিবর্তে যদি 10 বসাও তাহলে b এর পরিবর্তে 20, c এর পরিবর্তে 3, d এর পরিবর্তে 10, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, এই ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারবো। এতে করে সুবিধা কি হচ্ছে, এইরকম ধরনের যত ইকুয়েশন আছে, যত রকম ভ্যালু তুমি দাও না কেন, সেই ভ্যালুটাকে তোমরা হচ্ছে ক্যালকুলেট করে নিতে পারবা। সো এখন হচ্ছে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে আমরা নরমালি ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। এর ভ্যালু যে 10ই হবে তা কিন্তু না, এর ভ্যালু 10 এর পরিবর্তে ভিন্ন কিছু হতে পারে। তার মানে আমরা ইউজার ইনপুট নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের মূল কনসেপ্ট হচ্ছে এখন আসতেছে ইউজার ইনপুট। এখন পরবর্তী সেকশনে যেটা কথা, তুমি যখন কোনো কিছু ভাগ দিচ্ছ, এই ভাগ দেওয়ার ফলে যে রেজাল্ট আসবে, রেজাল্ট যে সব সময় যে পূর্ণ সংখ্যা আসবে তা তো না, এখানে দশমিক যুক্ত নাম্বারও হতে পারে। সে হচ্ছে যদি আমরা এরকম করি 35 ডিভাইডেড বাই 10, ভ্যালু কত আসার কথা? 3.5। তার মানে রেজাল্ট আসলে অ্যাকচুয়ালি কি আসতেছে, রেজাল্ট আসতেছে হচ্ছে ফ্লট, মানে হচ্ছে দশমিক যুক্ত নাম্বার। আর এখানে কিন্তু তুমি উপর নিচে যে ভ্যালুগুলো দিছো সেগুলো কিন্তু পূর্ণ সংখ্যা হলেও তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। সো এখন হচ্ছে আমাদের পরবর্তী কনসেপ্ট হচ্ছে এই দিকে, যে আমরা এই যে রেজাল্ট সেকশনটা আছে, রেজাল্ট সেকশন নিয়ে কাজ করব। তাহলে কি কি ভ্যারিয়েবল আমাদের দরকার পড়তেছে, ফলাফল যেটা রাখবো সেটা একটা ভ্যারিয়েবল, রেজাল্ট একটা ভ্যারিয়েবল, এ একটা ভ্যারিয়েবল, বি একটা ভ্যারিয়েবল, সি একটা ভ্যারিয়েবল, ডি একটা ভ্যারিয়েবল। এখন টাইপগুলো তুমি ডিক্লেয়ার করো। রেজাল্টের টাইপটা হতে পারে কি, ফ্লট হতে পারে, মানে দশমিক যুক্ত নাম্বার। এর ভ্যালুটা হচ্ছে ফ্লট হতে পারে, মানে দশমিক যুক্ত হতে পারে, 10ই যে হবে তা না, 10.50 দিতে পারে কেউ, বা 10.80 কেউ দিতে পারে। বি এর ভ্যালুও তাই, যে শুধু যে পূর্ণ সংখ্যা হবে তা না, দশমিক যুক্ত নাম্বারও হতে পারে।
সো এখন ফার্স্টে আমাদের কাজ হবে, আমরা প্রিভিয়াস ডে এর প্রোগ্রামটা এখন আপাতত ডিলিট করে ফেলি। সো ফার্স্টলি আমরা হচ্ছে আমাদের ডেটা টাইপগুলো ডিক্লেয়ার করলাম ফ্লোট, যে সবগুলোই মোটামুটি দশমিক যুক্ত নাম্বার হবে। সেখানে ভ্যারিয়েবল কি কি থাকলো, রেজাল্ট এ বি সি ডি। সো এটা হচ্ছে আমাদের কি ছিল, ভ্যারিয়েবল ডিক্লিয়ারেশন। এখন আসি আমাদের হচ্ছে কাজ কি, কাজ হচ্ছে এ এর ভ্যালু যে 10, বি এর ভ্যালু যে 20, সি এর ভ্যালু যে 3, ডি এর ভ্যালু যে 10, সেই ভ্যালুগুলো আমরা এখন সেট করে দিব। তো আমরা যদি সেই কাজটা করি, আমরা ডিরেক্ট সেট করে ফেলি। a ইকুয়াল 10, a এর ভ্যালু 10, b ইকুয়াল 20, c ইকুয়াল 3, d ইকুয়াল 10। ভ্যালুগুলো কি করলাম, আমরা অ্যাসাইন করে ফেললাম। ওকে, তো ভ্যালুগুলো যখন অ্যাসাইন হয়ে গেল, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে রেজাল্ট ক্যালকুলেশন। রেজাল্ট ক্যালকুলেশন কনসেপ্টটা কি ছিল আমাদের, যদি ভ্যারিয়েবল দিয়ে ট্রান্সফার করি তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ইকুয়েশন। ওকে, সো আমরা হচ্ছে সেই কাজটা করে ফেলবো এখন। রেজাল্ট ইকুয়াল, ফার্স্টে আসতেছে হচ্ছে a প্লাস b মাল্টিপ্লাইড বাই c, আর এই সেকশনটার সাথে আমরা হচ্ছে ভাগ দিচ্ছিলাম b। তার মানে প্রথমে b এর সাথে c গুণ হবে, b কত 20, c কত 3, 3 20 60, 60 এর সাথে হচ্ছে a যোগ হবে, মানে এইটুকু ভ্যালু আসলো 70, 70 এর সাথে আবার কি করবে, d ভাগ দিবে, d কত 10, তার মানে ফাইনালি ভ্যালু আসলো কত 7। সো এখন হচ্ছে আমরা দেখি যে আমাদের রেজাল্ট আসলে ঠিক থাকলো কিনা। কোনো কিছু দেখার জন্য অ্যাকচুয়ালি কি কাজ করি, দেখার জন্য হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে printf। সো printf, এটা আসলে রেজাল্ট কোন টাইপের ছিল, রেজাল্টের টাইপটা ছিল ফ্লোট, তার মানে আমাদের ইউজ করতে হবে %f, %f, কমা ভ্যারিয়েবল নেম কি, রেজাল্ট। সো এটা হচ্ছে আমাদের কনসেপ্ট আর কি। এটাকে যদি আমরা আরো ভালোভাবে দেখতে চাই, টোটাল ক্যালকুলেশন, ওকে, সুবিধার্থে এই %f এর পরিবর্তে বসে যাবে কি, রেজাল্টে যে ভ্যালুটা আসবে। সো এখন যেহেতু আমরা হচ্ছে খুব বড় মাপের প্রোগ্রামার না, সেই পার্সপেক্টিভে আমরা এখন কি করব, আমরা হচ্ছে একটু রান করে দেখব যে অ্যাকচুয়ালি রান করার পরে আমাদের প্রোগ্রামটা কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে ইটস ওকে, নো প্রবলেম। আর যদি কোনো কারণে প্রবলেম ক্রিয়েট করে, কোন জায়গাটাতে প্রবলেম ক্রিয়েট করলো, আমরা সেই বিষয়গুলো হচ্ছে দেখব। সো হচ্ছে আমরা রান বাটনে ক্লিক করে দেখি যে অ্যাকচুয়ালি কি হয়। সো এখন কিন্তু আমরা দেখতে পারতেছি টোটাল ক্যালকুলেশন ইকুয়াল 7। আমরা কিন্তু যতটুকু দেখতে চাইছিলাম ততটুকুই পাচ্ছি, কিন্তু দশমিকের পরে দেখা হচ্ছে অনেকগুলো শূন্য দেখা যাচ্ছে। তো এই অনেকগুলো শূন্যর পরিবর্তে আমরা চাচ্ছি যে দুই ডিজিট পর্যন্ত রাখবো, 7.00। তাহলে আসলে কি কাজ করা যায়, এই পার্সেন্টের পরে যদি দশমিক 2 ইউজ করি, দশমিক 2 মানে হচ্ছে দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত রেখে দিবে। ওকে, দশমিকের পরে 2 ডিজিট থাকবে। সো হচ্ছে আমরা আবার একটু রান করে দেখি। দশমিকের পরে দেখো 2টা ডিজিট থাকতেছে, 7.00। ওকে, সো হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো, যদি কোনো কন্টেস্টে আমরা বসতে যাই তখন যদি এরকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়, কিসের জন্য 0.2 দিব, কিসের জন্য হচ্ছে 0.6 দিব, বা 5 দিব, বা 3 দিব, কি জন্য দিব, সেটা আপাতত আমরা হচ্ছে ক্লিয়ার করে ফেললাম। আর রেজাল্ট ক্যালকুলেশনে মোটামুটি আমাদের ক্লিয়ার। আমরা 7 দেখতে চাচ্ছিলাম, ক্যালকুলেট করে দেখে আসলাম যে 7 হয়। সো আমাদের প্রোগ্রামটাও 7 রিটার্ন করলো। তার মানে কি, আমরা হচ্ছে পারফেক্টলি আমাদের প্রোগ্রামটা কমপ্লিট করতে পারছি। এখন নেক্সট স্টেজ হচ্ছে যে a এর ভ্যালু আমরা 10 না, ইউজার যে ভ্যালুটা দিবে সেটাই হচ্ছে a এর ভ্যালু।
সো এখন তাহলে আমাদের কি আসতেছে, ইউজার ইনপুট। ইউজার ইনপুট গুলো কিভাবে আসে? ইউজার ইনপুট গুলো আসে হচ্ছে স্ক্যানএফ এর মাধ্যমে। তো হচ্ছে আমরা স্ক্যানএফ নিলাম, স্ক্যানএফ স্ক্যানএফ এর মাধ্যমে এর ভ্যালু তো আমরা 10 না, স্ক্যানএফ এর মাধ্যমে কি করি, ইউজার যে ভ্যালু দেয় তাই, সে 10ও দিতে পারে, 50ও দিতে পারে, 100ও দিতে পারে, সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখন কি করব, আমাদের হচ্ছে স্ক্যানএফ এর যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে আমরা বসায় দিব। যেহেতু এর টাইপটা কি ছিল, এর টাইপ ছিল ফ্লোট %f, দেন আমরা দিলাম কমা অ্যাড্রেস বার অফ এ। এখন তো আর এর ভ্যালু ফিক্সড করার দরকার নেই, এর ভ্যালুটা আমরা হচ্ছে কেটে দিলাম। তার মানে ফার্স্টের স্টেজে সে কি করবে, এর ভ্যালুটাকে ইনপুট হিসাবে নেবে। সো এখন আবার যদি আমরা রান করে দেখি, প্রথমে কিন্তু সে কোনো কিছু আউটপুট দিচ্ছে না। তার মানে কি, প্রথমে আমাদের একটা ইনপুট নিতে হবে। সে হচ্ছে আমরা একটা ইনপুট নিলাম 10। এখন দেখো 10 ইনপুট নিলাম, এর ভ্যালু কত দিলাম 10, তাহলে টোটাল ক্যালকুলেশনে কত আসলো 7.00। এখন আমরা নেক্সট স্টেপে 10 না দিয়ে এর ভ্যালু দেই হচ্ছে 15, দেখি যে আসলে কাজ করে কিনা। সো ফার্স্টলি আমাদের দিতে হবে 15, তাহলে এখন টোটাল ক্যালকুলেশন কত 7.5। ওকে, সো এখন আমরা একটু আমাদের ক্যালকুলেশনে আবার গিয়ে ঘুরে আসি, দেখি কি হয়। আমরা কি করলাম, এর ভ্যালুটা চেঞ্জ করলাম, 10 ছিল, ইনপুট হিসাবে দিলাম 15, তার মানে এখন আর এখানে আমাদের 10 থাকবে না, কত হবে 15 হবে। তাহলে 3 বিশে 60, 60 আর 15তে 75, 75কে যদি 10 দিয়ে হচ্ছে ভাগ দাও তাহলে কত থাকে 7.5। সো যদি এর ভ্যালু আমরা চেঞ্জ করি ইউজার ইনপুটের উপর, তাহলে আমাদের ভ্যালুটা ঠিক পারফেক্টলি আসতেছে, কারণ রেজাল্ট হচ্ছে 7.5 আসার কথা ছিল, 7.5 আসতেছে। সো এইভাবে কি করতে পারি, বি সি ডি কেও আমরা হচ্ছে ইনপুট হিসাবে নিতে পারি। সো হচ্ছে আমরা যদি ইনপুট হিসাবে নিতে চাই, তাহলে বি এর ভ্যালুটা আমাদের স্ক্যানএফ করতে হচ্ছে, স্ক্যানএফ, যেহেতু বি কোন টাইপের থাকতেছে, ফ্লোট টাইপের, সো হচ্ছে আমরা ফ্লোট টাইপের নিব %of f, আর বিটা থাকবে কি কমা অ্যাড্রেস বার অফ বি। আর বি এর ভ্যালু তো আমাদের ফিক্সড করার প্রয়োজন নাই, বি কে আমরা তুলে দিলাম। এখন কিন্তু বি এর ফিক্সড ভ্যালু না, ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুটটাই কাজ করবে। আমরা সি এর ভ্যালুতেও সেই কাজই করতে পারি, স্ক্যানএফ ডাবল কোটেশন %of f কমা অ্যাড্রেস বার অফ সি। ডি এর ক্ষেত্রেও আমরা ইউজার ইনপুট নিতে পারি, স্ক্যানএফ ডাবল কোটেশন %of f কমা। এখন কি হলো অ্যাকচুয়ালি, এই সময়ের মধ্যে আমরা দেখতেছি যে এও ইউজার ইনপুট হবে, বিও ইউজার ইনপুট হবে, সিও ইউজার ইনপুট, ডিও ইউজার ইনপুট। সবগুলাই হচ্ছে ইউজার যে ইনপুটটা দিবে সেই ইনপুট নিয়ে সে কি করবে, রেজাল্টটাকে প্রসেস করবে। ওকে, সো হচ্ছে আমরা আবার একটু রান করে দেখি। প্রথম ইনপুটটা আমরা দিব কার, এ এর ইনপুট দিব। সো এ এর ইনপুট আমরা দিলাম, সে হচ্ছে 10, স্পেস দিয়ে দিলাম। তারপরটা হচ্ছে বি এর ইনপুট কত দিলাম 20, সি এর ইনপুট দিলাম 3, ডি এর ইনপুট দিলাম হচ্ছে 10। এখন দেখি রেজাল্ট আমাদের 7 আসে কিনা, তার মানে টোটাল ক্যালকুলেশন 7। আবার আমরা একটু চেঞ্জ করে আসি, এবার আমরা হচ্ছে এ দিব 15, এ থাকলো 15, বি দিলাম 20, সি দিলাম 3, ডি দিলাম 10। এখন দেখো টোটাল ক্যালকুলেশন 7.50। তার মানে কি, আমরা হচ্ছে এখন ইউজার ইনপুট নিতে পারতেছি, নেওয়ার সাথে সাথে হচ্ছে ক্যালকুলেশন গুলো মোটামুটি করতে এখন আপাতত সক্ষম।
পরবর্তী যেটা কথা সেটা হচ্ছে যে এখানে কিন্তু দেখো পরপর কিন্তু শুধু স্ক্যানই করতে হচ্ছে সিরিয়ালি। তো পরপর যদি স্ক্যান করতে হয়, আমার যদি বারবার স্ক্যানে লিখতে হয়, তো এটা হচ্ছে আমাদের সময়ের একটা অপচয়। কাজ যে করবে না বা হচ্ছে কোডিং যে এফিসিয়েন্সি কম হবে সেরকম কিছু না, বাট অ্যাকচুয়ালি প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে। আবার প্রতিটা যদি প্রসেসিং করতে যায় কম্পাইলার, তাহলে প্রতিটাতেই যদি 1 সেকেন্ড করে সময় নেয়, তাহলে হয়তো বা 4 সেকেন্ড সময় লাগতেছে। কিন্তু দেখো সিকোয়েন্সিয়ালি শুধু স্ক্যানএফই কাজ করতেছে। তো 4টা স্ক্যানএফ তো সিকোয়েন্সিয়ালি আমাদের দেওয়ার দরকার নাই। আমরা একটা স্ক্যানএফ নিয়ে কাজগুলো টোটালি করতে চাচ্ছি। তাহলে কি করব, যেহেতু এ নিচ্ছি, এখানে আমরা বি নিতে পারি, তারপরে হচ্ছে সি নিতে পারি, তারপরে ডি নিতে পারি। তো যেহেতু 4টাই নিচ্ছি, এ বি সি ডি, সিকোয়েন্সিয়ালি আমাদের সেগুলো ডিফাইন করতে হবে। এটা হচ্ছে এ, তারপরে দিতে হবে হচ্ছে বি, তারপরে দিতে হবে সি, তারপরে দিতে হবে ডি। তাহলে তো আর আমার এক্সট্রা এই 3 লাইনের কোনো প্রয়োজন পড়তেছে না। সো এখন হচ্ছে আমাদের কোডিংটা কিছুটা হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে। আসলে ক্লিয়ার করার জন্য অনেক কিছু করতে হয়, যাতে আমরা হচ্ছে ফার্স্ট গ্ল্যান্সেই হচ্ছে বুঝতে পারি যে কোডিং এ আসলে কোনো প্রবলেম আছে নাকি হচ্ছে প্রবলেম হচ্ছে না। সেই জন্য যতটা পারা যায় ক্লিয়ার রাখা হচ্ছে বেটার। সো এখন হচ্ছে আমরা এটাকে রান করি যে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয় কিনা। যদি প্রবলেম না হয়, তার মানে আমাদের হচ্ছে কোডিং এ কোনো প্রবলেম হবে না। সো 10 20 3 10 7, টোটাল ক্যালকুলেশন 7, তার মানে হচ্ছে আমাদের ভ্যালু কত আসলো, 7 আসলো। সো এখানে কিন্তু আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আর ওই দিক থেকে আমরা কি কাজটা করতে পারলাম, এক লাইনে শুধু একবারে স্ক্যানএফ লিখেই মোটামুটি সবগুলোকে হচ্ছে ইনপুট হিসাবে নিয়ে নিতে পারতেছি। ওকে, সো এটাই ছিল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্ট, যে আমরা এইভাবে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করতে পারবো। এখন যদি ফ্লট না হয়ে দেখা যাচ্ছে যে ইন্টিজার থাকতো, অথবা একটা ফ্লট একটা ইন্টিজার, বা একটা ডাবল একটা ফ্লট, তাহলে কি হতো, কিছুই না, স্ক্যানএফ এর ক্ষেত্রে হচ্ছে পার্সেন্ট অফ এফ এর ক্ষেত্রে পার্সেন্ট অফ ডি হতো যদি ইন্টিজার হতো, যদি ডাবল হতো তাহলে হতো এল এফ, আর যদি ক্যারেক্টার হতো তাহলে সেই ক্ষেত্রে আমরা নিতাম হচ্ছে সি। তো এগুলো হচ্ছে আমরা টাইপ ডিক্লারেশন পূর্বেই দেখে আসছি। স্ক্যানএফ এ কিভাবে ইউজ করব সেটাও আমরা দেখছি, প্রিন্টএফ এ কিভাবে ইউজ করব সেটাও মোটামুটি আমাদের জানা। এখন পরবর্তী স্টেজে আমরা যাব। তো যাবার পূর্বে হচ্ছে কথা, এখন পর্যন্ত তোমাদের কোনো কথা আছে কিনা আজকের ক্লাসে স্টার্টিং থেকে এই পর্যন্ত? না স্যার। কোনো প্রবলেম হবে না তো, আশা করা যায়? না স্যার, প্রিন্ট করে ফেলছি। এটা কি অ্যাকচুয়ালি ক্লাসে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে তোমাদের শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা কিভাবে ইউজ করবা সেটা দেখানো হয়, বাট কোডিংটা টোটালি হচ্ছে নিজের উপর ডিপেন্ডেন্ট, যে তুমি কতগুলো প্রবলেম সলভ করতে পারতেছো বা আইডেন্টিফাই করতে পারতেছো। তোমাদের বেসটা দাঁড় করায় দেওয়া হবে, বাকিটা হচ্ছে তোমাদের দেখতে হবে। কারণ ম্যাথমেটিক্স তো অলরেডি তোমরা জানো। এখন যে ম্যাথমেটিক্স গুলো শিখবা, কম্পিউটার হচ্ছে ম্যাথমেটিক্স কাজ করে হচ্ছে লো লেভেল ম্যাথমেটিক্স নিয়ে। লো লেভেল বলতে আসলে যে কোনো ম্যাথমেটিক্সের বেসিক যেগুলো বিষয়, সেই কনসেপ্ট নিয়ে আসলে কম্পিউটারগুলো কাজ করে। ওকে, সো আমাদের সেগুলো ক্লিয়ার থাকতে হবে, বেসটা ভালো হতে হবে ম্যাথমেটিক্সের, তাহলে আর হচ্ছে প্রবলেম হবে না। তারপর আমরা শেষের দিকে দেখবো যে অনলাইন কন্টেস্টের প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়। খুব বেশি দেখবো না, হয়তো বা 2-1টা দেখলে দেখতে পারি, শুধু হচ্ছে স্টার্টিং এর জন্য। আর বাকিটা হচ্ছে তোমরা যদি চাও যে একজন কোডার হবা বা একজন প্রোগ্রামার হবা, তাহলে তোমাদের সেগুলো দেখতে হবে, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। ওকে, যাই হোক, এখন হচ্ছে আমরা একটু নেক্সট স্টেজে যাই, সেটা হচ্ছে কমেন্টস। কিভাবে হচ্ছে একটা কোডিং এর মধ্যে আমরা কমেন্টস ইউজ করতে পারি, বা কমেন্টস বা কিসের জন্য ইউজ করব সেটা হচ্ছে আমাদের জানতে হবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলা খুবই জরুরি, সেটা হচ্ছে ক্লাসের মধ্যেই তোমরা যখন একটা আইডি খুলবা, সে হচ্ছে জিমেইল আইডি হোক বা ইমেইল আইডি হোক অথবা হচ্ছে আদার্স কোনো আইডি হোক না কেন, সেই আইডিগুলো অলওয়েজ নিজের নাম দিয়ে খুলতে হয় প্রথমত।
এগুলো কি তোমরা যখন হচ্ছে হায়ার লেভেলে যাবা, অনার্স হয়তো বা পড়তেছো, তো এখনো হয়তো বা ততটুকু জানো না। তো যখন হচ্ছে হায়ার লেভেলে যাবা, অনার্সটা পাস করবা, তখন ইমেইল করলে যদি হচ্ছে আদার্স কোনো ইমেইল থেকে তোমরা মেইল করো তোমার নাম ব্যতীত, সেগুলো অনেক সময় হচ্ছে ইউজলেস হিসাবে রেখে দেওয়া হয়। বাট তোমার নাম থাকবে, তুমি কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করছো, যদি হচ্ছে অফিসিয়াল কোনো কাজে হয় একাডেমিক, তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ইউনিভার্সিটি নেমটার সাথে দিতে হয়। এগুলো হচ্ছে নর্মাল প্রসেস, কারণ তোমাদের নামগুলো না থাকলে এগুলো হচ্ছে আইডেন্টিফাই করা যায় না। আর আইডেন্টিফিকেশনের প্রবলেম হলে সেটাকে হচ্ছে সাইডে রেখে দেওয়া হয়। তো এগুলো বুঝবা। বাট হচ্ছে এখন থেকে কেউ যদি কোনো ইমেইল আইডি খুলো অথবা কোনো হচ্ছে কিছুর নাম প্রোভাইড করো, যে তোমার অন্যকে প্রোভাইড করতে হচ্ছে বা দিতে হচ্ছে এরকম কিছু, সেক্ষেত্রে নিজের নামগুলো ইউজ করবা। সাথে হচ্ছে যদি ইউনিভার্সিটির নাম অ্যাড করতে চাও তো অ্যাড করতে পারো, আর যদি না চাও তাহলে দরকার নেই। বাট আবার নাম যেন এরকম না হয় যে হচ্ছে তোমাকে বললো তোমার ডাক নাম কি, তুমি বললা যে রাশেদ, তারপর লিখে দিলা রুয়েট, তাহলে তো হলো না। এগুলো কিন্তু এভাবেও হয় না যে প্রতিষ্ঠানের নাম জন্য যে সেটা লিখে দিতে হবে। অথবা সিএসসি তে পড়ি রাশেদ সিএসসি, তো এটা তো হলো না। ঠিক আছে, যখন হচ্ছে নামটা শো করবে তখন তোমার নাম শো করতে হবে। আর যখন ইমেইল আইডি খুলবা তখন নামের সাথে হয়তোবা তোমার প্রতিষ্ঠান থাকতে পারে। যেমন হচ্ছে তোমার ইমেইল আইডি হতে পারে rashed.ruet.csc, অথবা হচ্ছে তোমাদের যদি হচ্ছে কোনো জায়গায় যেতে হয়, এখন ইমেইলে একটা নাম প্রোভাইড করতে হয় ইউজার নেম ব্যতীত। ইউজার নেম ব্যতীত যেটা হচ্ছে শো করবে সেখানে অবশ্যই তোমার ফুল নেমটা থাকতে হবে। ওকে, সো এগুলো হচ্ছে নিয়ম। যখন হচ্ছে ফিউচারে যাবা তখন দেখবা, কারণ অনেকে অনেক জায়গা থেকে মেইল করে, অনেক প্রতিষ্ঠানে মেইল করে, সেগুলো রিপ্লাই পায় না। তো এই রিপ্লাই না পাওয়ার পেছনে এগুলো এক একটা হচ্ছে কারণ হিসাবে থাকে। সো এখন থেকে হচ্ছে শিখে রাখবে আর কি। যাই হোক, এখন হচ্ছে আমরা পরবর্তী স্টেজে চলে যাই, সেটা হচ্ছে কমেন্টস। কমেন্টসটা আসলে কি? কমেন্টসটা হচ্ছে আমাদের প্রয়োজনীয়তা। যে আমি একটা কোডিং দেখবো, এখন একটা কোডিং যে শুধুমাত্র আমাদের মতো 11 লাইনের কোড হবে তা কিন্তু না। নর্মালি হচ্ছে যে কোনো প্রোগ্রামে দেখা যায় যে কয়েক হাজার লাইন পর্যন্ত হয়। এখন কয়েক হাজার লাইন এট এ টাইমে দেখে হচ্ছে তুমি বুঝতে পারবো না যে সে কোন কনসেপ্টে আগাচ্ছে আসলে অ্যাকচুয়ালি। সো তার যেহেতু কনসেপ্ট গুলো আমরা বুঝতে পারবো না যে কোডিং গুলো দেখে হয়তো বা, বাট সেই ক্ষেত্রে আমরা যদি তার পাশে লিখে রাখি, যেটাকে আমরা বলি নোট, নোট করে রাখা, যে তুমি একটা কাজ করলা তার পাশে নোট করে রাখলা যে এটার এই কাজে ব্যবহার হচ্ছে, তখন কি হবে পরবর্তীতে যখন তুমি সেই বিষয়টা দেখতে যাবা, শুধু নোট দেখলে বুঝতে পারবা যে এই টোটাল সেকশনের কাজটা আসলে এরকম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কমেন্ট গুলো ইউজ করি। কম্পাইলার আসলে কমেন্ট নিয়ে কোনো কাজ করে না, কমেন্ট গুলোকে স্কিপ করে, কিন্তু আমাদের বোঝার পার্সপেক্টিভে আমরা কমেন্ট গুলো লিখে থাকি। যেমন আমি যদি এই প্রোগ্রামটার কথা কল্পনা করি, সো এখানে আমি হচ্ছে একটা কমেন্ট আমরা দিতেই পারি। কমেন্ট গুলো দেওয়ার নিয়ম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার সাইন, দেন তোমার লেখাগুলি তুমি এখানে লিখতে পারো যে ইটস এ মেইন ফাংশন। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে আমি কমেন্ট করে রাখলাম যে এই সেকশনটা আসলে অ্যাকচুয়ালি কি হবে, একটা মেইন ফাংশন হবে। সো আমি যখন কোডিংটা দেখব তখন শুধু এই কমেন্টটা দেখলে মোটামুটি বুঝতে পারবো যে এটা হচ্ছে মেইন ফাংশন, যে আমার কাজটা শুরু হয়েছে কোথা থেকে, মেইন ফাংশন থেকে শুরু হয়েছে। সো এইভাবে আমরা কি করতে পারি, কমেন্টের স্টার্টিং করতে পারি। আর এন্ডিং এর জন্য আমাদের কি করতে হবে, আরো একটা স্টার সাইন নিতে হবে, আরো একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। তার মানে এইটুকু হচ্ছে তার কমেন্ট সেকশন। কমেন্টস তোমার হচ্ছে এক লাইনও হতে পারে, 4 লাইনও হতে পারে, 5 লাইনও হতে পারে, সেটা হচ্ছে ডিপেন্ডস করতেছে তুমি কতটুকু লিখে রাখতে চাচ্ছ। যেমন আমি চাচ্ছি যে এই রেজাল্ট সেট যে লাইনটা আছে এটাকে আমরা একটু কমেন্ট দিয়ে দেখায় দিতে, যে এখানে আমি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করলাম। সো এখানে আমরা কি করলাম, ফরওয়ার্ড স্ল্যাশ স্টার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সো হচ্ছে আমরা দিয়ে দিলাম। সো তার মানে যখনই আমি এই কোডিং এ আসব, প্রথমে আমি এই কমেন্ট দ্বারা বুঝলাম যে এখান থেকে আমার আসলে অ্যাকচুয়ালি কোডিংটা স্টার্ট হচ্ছে, বা এটাকে আমরা বলি হচ্ছে মেইন ফাংশন।
তারপরে হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটা রেজাল্ট সেকশন। কিভাবে বুঝলাম যে এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হচ্ছে? এই যে আমরা পাশে কিন্তু একটা কমেন্ট দিয়ে রাখছি যে ইটস এ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তো এটা হচ্ছে এক লাইনে না লিখে তুমি হচ্ছে 2-4 লাইনও হতে পারে। এই যে 2 লাইন হয়ে গেল, কিন্তু এক লাইন 2 লাইন, কিন্তু সে আইডেন্টিফাই করলো কিভাবে যে এটা 2 লাইনে আছে? এটা তার স্টার্টিং, এটা তার এন্ডিং। এর মধ্যে যাই থাকুক না কেন, 1 লাইন 2 লাইন 5 লাইন 10 লাইন, সবগুলোকে সে হচ্ছে কমেন্টস হিসেবে বিবেচনা করবে। যে অ্যাকচুয়ালি কাজটা কি হচ্ছে সেটা আমি লিখে রাখছি, পরবর্তীতে যাতে আমার আইডেন্টিফাই কোনো প্রবলেম না হয়। বড় বড় প্রোগ্রামে এই প্রবলেমগুলো বেশি হয়, সেই সময় আমরা কমেন্টসগুলো ইউজ করে থাকি। সো এই ছিল হচ্ছে আমাদের কমেন্টসের কনসেপ্ট। যখন তোমরা সি প্লাস প্লাসে যাবা বা হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটাকে বলতেছি, জাভাতে যাও অথবা সি প্লাস প্লাসে যাও অথবা হচ্ছে পাইথনে যাও, সেক্ষেত্রেও দেখবা যে কমেন্টসগুলো নর্মালি ইউজ করা হয়ে থাকে। কারণ একটাই, বোঝার জন্য। ওকে, এই বোঝার পার্সপেক্টিভে আমরা এই বিষয়গুলো করে থাকি। আবার দেখবা যে হচ্ছে কিছু কিছু কোডিং এ ডাবল কোটেশন দিয়ে দেওয়া থাকে। যদি এক লাইনের কমেন্টস হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে পারি। এটা লিখতে পারি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সো এক লাইনের হলে কিন্তু ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়েও তোমরা কমেন্টস গুলো লিখতে পারো। এখন যদি তুমি এখানে এন্টার প্রেস করো তাহলে দেখো এটা কিন্তু হচ্ছে কমেন্টস হিসেবে বিবেচিত হচ্ছে, এটা কিন্তু একটা স্টেটমেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। সো সেই জন্য এক লাইনের হলে তুমি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে পারো। যদি মাল্টিপল লাইন হয় তাহলে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, যেখানে শেষ হবে সেখানে হচ্ছে ফরওয়ার্ড স্টার ফরওয়ার্ড স্ল্যাশ তোমরা হচ্ছে ব্যবহার করতে পারো। তো এটা হচ্ছে আমাদের কমেন্টের কনসেপ্ট। ওকে, সো এই নিয়ে আপাতত কোনো কথা থাকার কথা না। আমরা চলে যাই এখন হচ্ছে ফাংশন, যে আসলে আমরা ফাংশন ডিক্লেয়ার করব কিভাবে, এটাই হচ্ছে আমাদের এখন কথা। ফার্স্ট এর ক্লাসে আমরা বলে দিয়েছি যে ফাংশন যে আমরা ডিক্লেয়ার করি, ফাংশনটা আসলে কিভাবে ডিক্লেয়ার করি, সেই যে স্ট্রাকচার ছিল, ফার্স্ট এর স্ট্রাকচারটা আমরা হচ্ছে অলরেডি দেখে ফেলছিলাম। এখন আসি আমরা হচ্ছে নরমাল ফাংশন দেখবো আর কি। আর ফাংশনের ডিটেইলসে যাব হচ্ছে পরবর্তীতে, একটা ফাংশন নামক চ্যাপ্টার যখন আমরা পাবো তখন আমরা ডিটেইলসে দেখব। এখন আপাতত সিম্পল ফাংশন নিয়ে আপাতত কাজ করব। তো এই পর্যন্ত কারো কোনো কথা আছে কমেন্টস নিয়ে? কমেন্টস কেন ইউজ করব এটা তো এখন বুঝতে পারছি। জি স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন একটু ফাংশনের দিকে আগায় যাই। টোটাল কোডটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে প্রথম থেকে লিখবো আর কি। প্রথমে আমরা এখানে বুঝবো, তারপরে এখানে কোডিং লিখবো। আমাদের ফাংশনের কথা ছিল, এখন একটু মনোযোগ সহকারে শুনবা। সেটা হচ্ছে যে ফাংশনের প্রথমে আমরা প্রথম দিন যেটা দেখছিলাম সেটা হচ্ছে রিটার্ন টাইপ ফার্স্টে থাকে, রিটার্ন টাইপ। তারপরে থাকে হচ্ছে ফাংশন নেম, তারপরে থাকে হচ্ছে প্যারামিটার লিস্ট, দেন আমাদের থাকে হচ্ছে স্টার্টিং এন্ডিং, এটা স্টার্টিং, এই থাকে হচ্ছে এন্ডিং। আর এর মধ্যে থাকে হচ্ছে আমাদের কিছু স্টেটমেন্টস, মানে সিকোয়েন্স অফ স্টেটমেন্টস যেটাকে বলতেছিলাম, সিকোয়েন্স অফ স্টেটমেন্টস। আর শেষে থাকে হচ্ছে রিটার্ন, এখানে থাকে হচ্ছে ভ্যালু। রিটার্ন ভ্যালুটাও আসলে অ্যাকচুয়ালি স্টেটমেন্টস এর মধ্যেই পড়ে, বাট হচ্ছে আমরা এক্সট্রা লিখলাম যাতে হচ্ছে বোঝার পার্সপেক্টিভে। তো বোঝার পার্সপেক্টিভে যেহেতু, সেই জন্য আমরা একটু বুঝে নিই বিষয়টা কি। এখানে কিছু স্টেটমেন্ট থাকবে, আমরা মেইন ফাংশনে যে স্টেটমেন্টগুলো এক লাইন, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন লিখলাম, এখানে এগুলোই থাকবে। এগুলোকে বলা হচ্ছে সিকোয়েন্স অফ স্টেটমেন্টস। একটাও স্টেটমেন্টস থাকতে পারে, 10টা থাকতে পারে, 15টা থাকতে পারে, 1000টা থাকতে পারে, সেটা ডিপেন্ডস করতেছে তোমার কোডিং এর উপর, তোমার আসলে অ্যাকচুয়ালি কি প্রয়োজন। এখন এখানে দেখো যে আমরা রিটার্ন লিখলাম, এটা আসলে একটা স্টেটমেন্ট,
একটা স্টেটমেন্ট টোটাল সেকশনটাকে বলা হচ্ছে। এখানে আমরা রিটার্ন লিখলাম, তারপরে কিন্তু দিলাম হচ্ছে ভ্যালু। আমরা কিন্তু ভ্যালু রিটার্ন করব। এখানে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে ভ্যালু থাকতে পারে বা ভ্যারিয়েবল থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সে হচ্ছে রিটার্ন করবে। এই যে ভ্যালুটা রিটার্ন করব, এই ভ্যালু এর টাইপটা কি সেটা এখানে ডিক্লেয়ার থাকে। এই যে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে কোন টাইপের সেটা হচ্ছে এখানে আমরা টাইপ দিয়ে ডিক্লেয়ার করব। তুমি যদি এখান থেকে রিটার্ন করতে চাও 10, 10টা আসলে কি ইন্টিজার, তার মানে তোমার রিটার্ন টাইপটা কি দিতে হবে, ইন্টিজার টাইপ দিতে হবে। সে তুমি রিটার্ন করতে চাচ্ছ 10.45, তাহলে তো এখন আর ইন্টিজার থাকা যাবে না, এখন হতে হবে হচ্ছে ফ্লোট। তার মানে কি এটা হচ্ছে রিটার্নের পরে তুমি যেটা দিচ্ছ অ্যাকচুয়ালি এখানে হচ্ছে সেটাকে ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। তারপরে হচ্ছে যদি আমরা দেখি যে এই পর্যন্ত মোটামুটি আমরা জানি, পরবর্তীতে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ফাংশন নেম। যে কোনো কিছুর একটা নাম থাকা জরুরি। সো আমি একটা এক্সট্রা কিছু ইউজ করতে চাচ্ছি, তখন সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে এক্সট্রা একটা নাম দিতে হবে। সো হচ্ছে সেই নামটা কি হতে পারে, সে তুমি চাচ্ছ যে আপাতত একটা কিছু দেখানো, তাহলে তাকে আমরা নাম দিতে পারি শো, যে তুমি দেখাও। সো হচ্ছে তার নামটা কি দিলাম, শো দিলাম। দেওয়ার পর এখন আপাতত শো এর কাজ কি, শো এর কাজ হচ্ছে তাকে আমি শুধু বলবো তুমি কোনো কিছু একটা দেখায় দাও আমাকে। তো তাকে যদি আমি বলি কোনো কিছু দেখায় দাও, তাহলে তো তার কোনো কিছু রিটার্ন করার প্রয়োজন পড়তেছে না। যদি রিটার্ন করার কোনো কিছু না প্রয়োজন পড়ে, তাহলে এখানে আমরা অযথা কেন একটা ভ্যালুকে রিটার্ন করব। সো সেখানে তো আমাদের রিটার্ন করার প্রয়োজন নাই, সো আমরা এটা রিটার্ন করলাম না। সো এখন যদি রিটার্ন না করি তাহলে তার কি কোনো টাইপ আসবে, রিটার্ন টাইপ আসবে না। যেহেতু কোনো কিছু রিটার্ন করার প্রয়োজন পড়ছে না, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রিটার্ন করব না। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ভয়েড, যে আমাদের কোনো কিছু রিটার্ন করার প্রয়োজন নেই। সো এখন হচ্ছে কথা হলো যে প্যারামিটার লিস্টটা কি। প্রথমত আমরা প্যারামিটার লিস্টটাকে বাদ দিয়ে দিলাম, যে এখানে আপাতত কোনো আমরা প্যারামিটার পাস করব না। আর এই শো এর কাজ কি হবে, এই শো এর কাজ হবে হচ্ছে শুধুমাত্র শো, মানে কোনো কিছু প্রিন্ট করে দেখানো। সো আমরা হচ্ছে একটা প্রিন্টএফ ইউজ করলাম, মানে একটা স্টেটমেন্ট, যেহেতু সিকোয়েন্স অফ স্টেটমেন্ট। দিস ইজ মাই ফার্স্ট ফাংশন। তার মানে আমরা কি বললাম, যে দিস ইজ মাই ফার্স্ট ফাংশন। তাহলে এই যে শো নামক ব্যক্তিটা আছে, আমরা হচ্ছে ব্যক্তিও কল্পনা করতে পারি বা বস্তুও কল্পনা করতে পারি। এই শো নামক যে ফাংশন আছে এর একটাই কাজ, সে হচ্ছে কি করবে, এই প্রিন্টএফটাকে আউটপুটে শুধুমাত্র দেখায় দিবে। সো সে যদি আউটপুটে দেখায় দিতে চায় তাহলে তার কোনো কিছু রিটার্ন করতে হচ্ছে না। আর রিটার্ন না করতে হলে আমরা সেটা বলতে পারতেছি ভয়েড। পরবর্তী যেটা কথা ছিল সেটা হচ্ছে যে একটা সি প্রোগ্রাম রান হওয়া শুরু হয় কোথা থেকে, মেইন প্রোগ্রাম থেকে। সো যেহেতু একটা প্রোগ্রাম মেইন প্রোগ্রাম থেকে স্টার্ট করে, সেই ক্ষেত্রে আমাদেরও কাজ কি হবে, মেইন থেকে শুরু করা। তার মানে তার একটা মেইন ফাংশন অবভিয়াসলি লাগবে। সো আমরা সেই কাজটা করি। এখান থেকে এই পর্যন্ত শো এর কাজ, তো এখানে আমরা হাত দিতে পারবো না। আমরা কি করব, আমরা হচ্ছে মেইন ফাংশন নিব, ইন্ট মেইন। মেইন এর স্টার্টিং এন্ডিং থাকবে। প্রথমে আমরা কি করি, রিটার্ন 0। এটা নরমাল আর্কিটেকচার ছিল, আমরা অলরেডি বুঝে গেছি কিসের জন্য। এই যে 0 রিটার্ন করতেছে সেই জন্য কিন্তু ইন্টিজার, আর এটার নাম কি, মেইন। এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি না। এখন কথা হচ্ছে যে এই মেইন থেকে যেহেতু কাজ শুরু হবে, এখানে স্টার্টিং থেকে এক্সিকিউট শুরু করবে, এন্ডিং এ গিয়ে হচ্ছে এক্সিকিউশন আমাদের কমপ্লিট করে ফেলবে। পরবর্তী স্টেজে হচ্ছে আমরা কি করব, পরবর্তী স্টেজে গিয়ে আমাদের কাজ হচ্ছে এই যে শো নামক ব্যক্তিটা আছে, এই শো নামক ব্যক্তিকে আমাদের কল করতে হবে বা ডাকতে হবে। সো হচ্ছে আমরা কিভাবে কল করব, আমরা এখানে চলে যাব, গিয়ে আমরা লিখলাম শো। এখানে তোমার টাইপ দেওয়ার দরকার নাই, এখানে কি থাকবে, শুধুমাত্র কোন নামে তুমি ডাকতেছো তাকে, শো নামক যে আমাদের ফাংশন নেম আছে সেই নামে আমরা কল করলাম। এর মধ্যে কোনো কিছু দেওয়া নাই, সো আমরা এখানে কোনো কিছু পাস করলাম না।
তার মানে যখনই সে মেইন ফাংশনের মধ্যে আসবে, সে প্রথম লাইনেই গিয়ে দেখবে যে আমার একটা ফাংশন আছে শো নামক, সেটা এক্সিকিউট করতে হবে। যখনই পেলো তখনই সে হচ্ছে এই পর্যন্ত কাজ সে কমপ্লিট করে ফেলবে। করার পরে তারপরে আসবে কোথায়? রিটার্ন জিরোতে। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে, যে কাজটা বাকি ছিল আমরা সেই কাজটা করে ফেলবো। হ্যাশ ইনক্লুড stdio.h। এখন একবার আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। দিস ইজ মাই ফার্স্ট ফাংশন। সো এখানে যদি দেখো তাহলে কিন্তু শো কিন্তু কাজ করছে। আমরা হচ্ছে ফার্স্টে মেইন থেকে যেহেতু এক্সিকিউশন শুরু করে কম্পাইলার, সো হচ্ছে মেইনের মধ্যে আমাদের ফার্স্ট স্টেটমেন্ট ছিল হচ্ছে একটা ফাংশন। সো সেই ফাংশনটা আমাদের মোটামুটি কাজ করছে। এখন আমরা হচ্ছে আরো একটা ফাংশন নেই, এটা তো শো আছে, আমরা হচ্ছে আরেকটা ফাংশন নিলাম show1 void show1, সেম রাখবো আর কি, শুধু হচ্ছে টেস্ট করার পার্সপেক্টিভে। সো এখানে আমরা লিখলাম printf this is my second function। ওকে, এখন দেখো আমরা কিন্তু দুইটা ফাংশন নিলাম, একটা প্রোগ্রামের মধ্যে আপাতত তিনটা আছে টোটাল, তার মধ্যে হচ্ছে আমাদের বিল্ট-ইন যেটা হচ্ছে জরুরি সেটা হচ্ছে মেইন ফাংশন, ওইটা বাদ দিয়ে আরো দুইটা ফাংশন নিলাম, একটার নাম দিলাম শো আর একটার নাম দিলাম হচ্ছে show1। এখন আমরা বলতেছিলাম যে আমাদের এক্সিকিউশন শুরু হয় মেইন থেকে। সো ফার্স্টে সে মেইনে চলে গেল, যাওয়ার পরে দেখলো শো আছে, তার মানে কোন ফাংশন নিয়ে সে কাজ করবে? ফার্স্টের ফাংশনটা নিয়ে সে হচ্ছে কাজ করবে। দ্বিতীয় ফাংশনে কিন্তু সে কাজ করবে না, কারণ আমরা এখানে কিন্তু মেইন থেকে তাকে কল করি নাই, তাকে হচ্ছে এখনো ডাক দেই নাই কাজ করার জন্য। সো শো এর পরে আমরা দিলাম show1। তার মানে কি প্রথমে শো এর কাজ করতে হবে, তারপরে হচ্ছে show1 এর কাজ করতে হবে, তারপরে কি করবে সে হচ্ছে রিটার্ন জিরো, মানে হচ্ছে আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে। তো এখন আবার আমরা একটু রান করে দেখি যে দ্বিতীয়টাও আসলে সে কল করতে পারতেছে কিনা। দিস ইজ মাই ফার্স্ট ফাংশন, দিস ইজ মাই হচ্ছে সেকেন্ড ফাংশন। এখানে দেখো একই সাথে লাগানো আছে দিস ইজ মাই সেকেন্ড ফাংশন। সো হচ্ছে আমরা একটু আমাদের প্রিন্টএফটাকে চেঞ্জ করে নিই, এখানে আমরা দিলাম \n। সো এখন আবার আমরা একটু রান করে দেখি। এখানে কিন্তু দুইটা লাইনে কাজ করছে, দিস ইজ মাই ফার্স্ট ফাংশন, ফার্স্ট ফাংশনও কাজ করলো, সেকেন্ড ফাংশনও কাজ করলো। এখন আমরা যদি এটাকে একটু এক্সচেঞ্জ করি, show1টাকে উপরে নিয়ে যাব, শোকে নিচে নিয়ে আসবো, তাহলে দেখি কোন ফাংশন আগে কাজ করে। দিস ইজ মাই সেকেন্ড ফাংশন, দিস ইজ মাই ফার্স্ট ফাংশন। তার মানে কি দ্বিতীয়টা প্রথমে কাজ করছে। আমাদের প্রোগ্রামের সিকোয়েন্স কেমন ছিল? show1, তার মানে প্রথমে কাকে কল করবে? এই show1 নামক যে ফাংশন আছে, এর মধ্যে কি আছে? প্রিন্টএফ স্ট্রাকচার আছে বা স্টেটমেন্ট আছে, আর তারপরে কাজ করবে কে? শো। তার মানে কিন্তু এখানে কিন্তু সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হচ্ছে, প্রথম লাইন, তারপরে দ্বিতীয় লাইন, তারপরে হচ্ছে তৃতীয় লাইন, এইভাবে মেইনের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সে কল করতে থাকবে। সো এই ক্ষেত্রে দেখো এখন আমরা হচ্ছে কমেন্টস গুলোর সুবিধাগুলো বুঝতে পারবো। এখানে আমরা লিখতে পারি show1 এর কাজ কি? অনলি শো সেকেন্ড ফাংশন। আর এটার ক্ষেত্রে আমরা কমেন্টস করে রাখতে পারি অনলি শো ফার্স্ট ফাংশন। সো এখন কিন্তু দেখো আমরা কিন্তু কমেন্টস গুলো করে রাখলে আর আমাদের এই উপরের সেকশনটা প্রথমে টেস্ট করার প্রয়োজন পড়তেছে না, কারণ যদি ভুলগুলো হয় তাহলে প্রথমে আমরা বুঝতে পারবো কোন ফাংশনের জন্য হচ্ছে। এটা সেকেন্ড ফাংশন, এটা হচ্ছে ফার্স্ট ফাংশন। সো এইভাবে হচ্ছে আমরা কমেন্টগুলো মোটামুটি লিখে রাখতে পারি, বড় বড় প্রোগ্রামের ক্ষেত্রে আসলে এইভাবে কমেন্টগুলো ইউজ করা হয়। আর এটা ছিল নরমাল স্ট্রাকচার একটা হচ্ছে ফাংশনে। এখন কথা হতে পারে যে স্যার আমরা তো হচ্ছে
যে ফাংশনগুলো লিখতেছি সেই ফাংশনগুলো প্রথমে লিখতেছি আর ডেফিনেশনগুলো অলরেডি দিয়ে ফেলতেছি, তারপরে আমরা হচ্ছে মেইন ফাংশনে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই ফাংশনটাকে কি আমরা মেইনের নিচে লিখতে পারি কিনা, এই সেকশনটাকে কি আমরা মেইনের নিচে লিখতে পারবো কিনা। কন্ট্রোল এক্স, আমরা হচ্ছে পেস্ট। ওকে, সো হচ্ছে আমাদের এখন টার্গেট কি, যে আমরা হচ্ছে মেইনটাকে উপরে রাখলাম, আমাদের যে পরবর্তীতে ফাংশনগুলো লিখলাম সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে লিখলাম। সো এখন আমরা এটাকে রান করে দেখতে পারি যে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। কাজ না করলে অবশ্যই আমরা চেঞ্জ নিয়ে আসব। কাজ করতেছে, বাট এখানে দেখো কিছু ওয়ার্নিং দেখায় দিচ্ছে, 2 ওয়ার্নিংস। আসলে কি এখানে হচ্ছে আমাদের কিছু প্রবলেম হবে যখন হচ্ছে সব কম্পাইলার কাজ করবে না, সেজন্য আমাদের একটা এক্সট্রা কাজ করে নিতে হয় যে ওয়ার্নিং গুলোকে যদি আমরা তুলে দিতে চাই, তাহলে এই যে প্রোটোটাইপটা আছে এই প্রোটোটাইপটাকে প্রথমে আমাদের ডিক্লেয়ার করে নিতে হবে। আমরা এটা হচ্ছে ডিক্লেয়ার করে নিব ফার্স্টে মেইনের উপরে। তো মেইনের উপরে আমরা হচ্ছে প্রোটোটাইপ ডিক্লেয়ার করে নিলাম, void show, এর মধ্যে কোনো আর্গুমেন্টস নাই যেহেতু দিলাম না, তারপরে হচ্ছে স্টেটমেন্ট ক্লোজ করে দিলাম। আরো একটা থাকবে হচ্ছে শো 1। তার মানে দুটো ফাংশনেরই আমরা হচ্ছে প্রোটোটাইপ ফার্স্টে ডিক্লেয়ার করে নিলাম, তার ডেফিনেশন দিলাম কোথায়, মেইনের হচ্ছে নিচের সেকশনে। সো হচ্ছে এখন আমরা রান করে দেখি যে ওয়ার্নিংটা চলে যায় কিনা। এখন দেখো ওয়ার্নিং হচ্ছে 0 ওয়ার্নিং, কোনো ওয়ার্নিং নাই। তার মানে কি প্রোটোটাইপটা যদি আমরা ফার্স্টে ডিক্লেয়ার করে নিই আমাদের কোডিং এ কোনো প্রবলেম আর ক্রিয়েট করবে না, কম্পাইলার যেটাই হোক আর কি, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম অ্যারাইজ করবে না। সো এভাবেও আমরা হচ্ছে আমাদের ফাংশনগুলো ডিক্লেয়ার করে নিতে পারি। সো এই পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি দেখলাম ফাংশন। পরবর্তীতে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব ফাংশনের মধ্যে প্যারামিটার পাসিং গুলো দেখব আর ফাংশনের একটু ডিটেইলস দেখার চেষ্টা করব। সো এই হচ্ছে টোটাল কথা।